আমি প্রতিটি বিকৃতি সংরক্ষণ করছি। আমি ইব্রাহিম ট্রাওরে এবং আজ আমি তোমাদের মুখোশ খুলে দিচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি, যাকে তোমরা একজন তরুণ সামরিক শাসক বলো, যাকে বিপজ্জনক চরমপন্থী হিসেবে চিহ্নিত করো, যাকে তুমি একজন পশ্চিম বিরোধী স্বৈরাচারী হিসেবে তুলে ধরো, আমি সত্য। এবার তোমরা মাইক্রোফোন বন্ধ করতে পারবে না। এবার তোমরা ক্যামেরা ফিরিয়ে নিতে পারবে না। এবার তোমাদের সম্পাদকরা এই বক্তব্য কেটে বাদ দিতে পারবে না। কারণ এখন তোমাদের একচেটিয়া দুনিয়া আর নেই। কারণ এখন লাখো মানুষ এই কথা শুনবে, তোমাদের ফিল্টার ছাড়াই, তোমাদের বিকৃত মন্তব্য ছাড়াই, তোমাদের মিথ্যা অবলন ছাড়া। আমি ৩৪ বছর বয়সী। জীবনের প্রতিটা দিন আমি তোমাদের মিথ্যার সঙ্গে বড় হয়েছি। শৈশবে টিভিতে আফ্রিকা দেখতাম, সবসময় একই চিত্র। মুখে মাছি, শুকনো জমি, অস্ত্র, মৃত্যু। তোমরা বলেছিলে এই হলো আফ্রিকা, এই হলো আফ্রিকার বাস্তবতা। আর আমরা বিশ্বাস করেছিলাম। আমরা আমাদের নিজেদের লজ্জা পেতাম। নিজের ভূমি, নিজের জাতি, সবকিছুর জন্য লজ্জা পেতাম। কিন্তু পরে আমি বড় হলাম, আমি পড়তে শুরু করলাম, গবেষণা করলাম, প্রশ্ন করতে শিখলাম, আর বুঝতে পারলাম তোমরা আমাদের আফ্রিকাকে যে আফ্রিকা দেখিয়েছিলে তা ছিল মিথ্যা। তোমরা যে গল্প শুনিয়েছিলে তা ছিল সাজানো। আমাদের জন্য তোমরা যে ভাগ্য নির্ধারণ করেছিলে তা ছিল পূর্ব নির্ধারিত নাটকের স্ক্রিপ্ট। তোমরা কিভাবে আফ্রিকাকে তুলে ধরেছ? কিভাবে তোমাদের দর্শকদের কাছে বিক্রি করেছ? এমনভাবে যেন আমরা মানুষ নই। এমনভাবে যেন আমরা সভ্যতার বাইরে পড়ে থাকা বর্বর। এমনভাবে যেন আমরা শুধুই করুণার অপেক্ষায় থাকা প্রজা। প্রতিটি দিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট তোমাদের পর্দায় একই গল্প চলে। ক্ষুধা, যুদ্ধ, রোগ, দুর্নীতি, সন্ত্রাস, বিশৃঙ্খলা। এই শব্দগুলোই তোমাদের আফ্রিকা অভিধানে আছে। সাফল্য, উন্নয়ন, সম্মান, আত্মমর্যাদা, প্রতিরোধ, এ শব্দগুলো সেখানে নেই। তাই আমি জিজ্ঞেস করি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, তোমরা কয়বার আফ্রিকার সাফল্যকে হেডলাইন বানিয়েছ? রুয়ান্ডার প্রযুক্তিগত উন্নতি নিয়ে কয়বার লিখেছ? ইথিওপিয়ার বন পুনর্গঠন নিয়ে কয়বার বলেছ? বতসোয়ানার গণতান্ত্রিক অগ্রগতি কয়বার প্রশংসা করেছ? কেনিয়ার উদ্যোক্তা সংস্কৃতি কয়বার তুলে ধরেছ? না, এসব তো তোমাদের গল্পে মানায় না। তোমাদের চোখে আফ্রিকা সফল হতে পারে না। হলে তো তোমাদের শোষণের যুক্তি কোথায় যাবে? আফ্রিকা যদি সহায়তার দরকার না করে, তাহলে তোমাদের উন্নয়ন দিতে যাবে কোন মুখে? আফ্রিকা যদি পিছিয়ে না থাকে, তাহলে তোমরা কিভাবে তাকিয়ে থাকবে উপর থেকে? তোমরা কখনো প্রশ্ন করেছ, তোমাদের সম্পাদকরা, নিউজ ডিরেক্টররা, কলাম লেখকরা কখনো ভাবছেন কেন বিশ্বের সবচেয়ে ধনী ভূখণ্ডের মানুষ সবচেয়ে দরিদ্র? চলো আমি সংখ্যায় বলি। আফ্রিকা ধারণ করে বিশ্বের ৭০% কোবাল্ট রিজার্ভ। তোমার মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রিক ঘড়ি কোনোটাই চলবে না কোবাল্ট ছাড়া। এই কোবাল্ট আসে কঙ্গো থেকে, কিন্তু কঙ্গোর মানুষ মোবাইল কিনতে পারে না। আফ্রিকা ধারণ করে বিশ্বের ৯০% প্লাটিনামের ভান্ডার। মেডিকেল যন্ত্রপাতি, গ্যাজেট, গাড়ির যন্ত্র, সব প্লাটিনাম লাগে। এই প্লাটিনাম আসে দক্ষিণ আফ্রিকা থেকে, কিন্তু সেখানকার মানুষ কর্মহীনতায় ভুগছে। ৩০% স্বর্ণ আসে আফ্রিকা থেকে। মালি, বুর্কিনা ফাসো, ঘানা, তানজানিয়া স্বর্ণ নদীর মতো বইছে, কিন্তু জনগণ দারিদ্র্যের স্রোতে ডুবে আছে। 65% হীরার যোগান দেয় আফ্রিকা। বতসোয়ানা, অ্যাঙ্গোলা, কঙ্গো, সিয়েরা লিওন। কিন্তু যারা খনিতে হীরা তোলে তারা দিন প্রতি $১ বেঁচে থাকে। ৩৫% ইউরেনিয়াম আসে আফ্রিকা থেকে। নাইজার, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা। প্যারিসের আলো চলে আমাদের ইউরেনিয়ামে, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ নেই। তবুও তোমরা জিজ্ঞেস করো আফ্রিকা কেন দরিদ্র? প্রশ্নটা হওয়া উচিত, আফ্রিকা এত ধনী হয়েও দরিদ্র কিভাবে রাখা হলো? উত্তর, উপনিবেশ শেষ হয়নি, রূপ বদলেছে। আগে তোমরা সৈন্য নিয়ে দখল নিতে আসতে, এখন কোম্পানি খুলে বসো। আগে লাঠি দিয়ে শাসন করতে, এখন ঋণের মাধ্যমে শাসন করো। দেখো কিছু বাস্তব উদাহরণ। গ্লেনকোর, সুইস কোম্পানি, কঙ্গো থেকে কোবাল্ট তোলে। ২০২২ সালে তাদের আয় $২৫৬ বিলিয়ন। কঙ্গো তো ট্যাক্স দেয় মাত্র $৫০০ মিলিয়ন। এটাই কি ন্যায্যতা? রিও টিন্টো, ব্রিটিশ অস্ট্রেলিয়ান কোম্পানি, গিনিতে বক্সাইট খনন করেছে বছরে ২০ মিলিয়ন টন, কিন্তু গিনিতে পড়ে থাকে দূষণ আর ক্যান্সার। টোটাল এনার্জিস, ফরাসি তেল কোম্পানি, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, কঙ্গো থেকে তেল তোলে। ২০২২ সালে লাভ $৩৬ বিলিয়ন। আফ্রিকার বিনিয়োগ কেবল নোংরা পাইপলাইন। অ্যাংলো আমেরিকান, দক্ষিণ আফ্রিকায় শুরু, এখন লন্ডনে। হীরা, লোহা, প্লাটিনাম তোলে, কিন্তু রেখে যায় ৬০ লাখ বেকার শ্রমিক। আর এসব শুধু দৃশ্যমান অংশ। পেছনে কাজ করে গোপন চুক্তি, অফশোর অ্যাকাউন্ট, হিসাবের কারসাজি।
প্রতি বছর $88 বিলিয়ন অবৈধভাবে আফ্রিকা থেকে বেরিয়ে যায়। কিন্তু এসবে কেউ লেখে না। আর যেটা সবাই লেখে, আফ্রিকা $4 বিলিয়ন সহায়তা পায়। কিন্তু কেউ লেখে না, আফ্রিকা আসলে সাহায্য নিচ্ছে না, সাহায্য দিচ্ছে। তোমরা যখন ক্যামেরা জুম করে পেট ফোলা শিশুদের দিকে, তখন পেছনে চলছে বিশাল এক নিষ্পাপ চেহারা শোষণ যন্ত্র। এই হলো সেই সিস্টেম। প্রথম ধাপে দুর্নীতি তৈরি করো। আমাদের নেতাদের ঘুষ দাও, তাদের জন্য অফশোর অ্যাকাউন্ট খোলো, তাদের সন্তানদের তোমাদের স্কুলে পাঠাও। দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদী চুক্তি করো, ৫০ বা ৯৯ বছরের। ট্যাক্সে ছাড় চাও, পরিবেশ আইনে ছাড় চাও, শ্রমিক অধিকার অবহেলা করো। তৃতীয় ধাপে অবকাঠামোর নিয়ন্ত্রণ নাও, বন্দর, বিমানবন্দর, রেল লাইন, জ্বালানি। চতুর্থ ধাপে প্রচার চালাও, তোমাদের মিডিয়ায় বলো আমরা তো তোমাদের সাহায্য করছি। সাহায্য, বিনিয়োগ, উন্নয়ন, এইসব শব্দে ঢেকে ফেলা শোষণের আসল রূপ। পঞ্চম ধাপে প্রতিরোধ এলে তাকে সন্ত্রাস বলো। যদি জনগণ রাস্তায় নামে, বলো তারা উগ্রবাদী। যদি কোনো নেতা না বলে উঠে দাঁড়ায়, তাকে বলো স্বৈরাচারী। আর যদি আমরা এক হই, সংগঠিত হই, তখন আমাদের উপর নিষেধাজ্ঞা দাও। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, আমাদের বন্দর বন্ধ করো, আমাদের ঋণ বন্ধ করো। এভাবেই চলছে তোমাদের নতুন উপনিবেশ। এখন আর চাবুক লাগে না, চুক্তি যথেষ্ট। এখন আর দাস লাগে না, ঋণই দাস বানায়। এখন আর বন্দুক লাগে না, মিডিয়াই অস্ত্র। আর এখন যখন আমরা এই চক্র ভাঙতে চাই, তোমরা চিৎকার করো, ট্রাওরে একজন বিপজ্জনক লোক, সে গণতন্ত্রকে ধ্বংস করছে, সে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। না, আমি বিপজ্জনক নই, আমি জেগে উঠেছি। আর যখন একজন মানুষ জাগে, তাকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তোমরা ভয় পাও আমরা যদি আমাদের সম্পদ নিজেদের জন্য ব্যবহার করি। তোমরা ভয় পাও আমরা যদি আমাদের গল্প আমরা বলি। তোমরা ভয় পাও আমরা যদি পশ্চিমের বাইরে বিকল্প তৈরি করি। তাই আজ আমি বলছি, আমরা সহানুভূতি চাই না, আমরা সহায়তা চাই না, আমরা করুণা চাই না, আমরা ন্যায্যতা চাই, আমরা সম্মান চাই, আমরা স্বাধীনতা চাই। এবং এটি শুধু বুর্কিনা ফাসোর জন্য নয়, এটি ঘানার জন্য, মালি, নাইজার, সেনেগাল, কঙ্গো, চাদ, সম্পূর্ণ আফ্রিকার জন্য। আমরা জেগে উঠেছি। আমরা স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদের কথা। থমাস সাঙ্কারা, প্যাট্রিস লুবুম্বা, কোয়ামে এনক্রুমা, আহমেদ সেকু তুরে। তারা আমাদের দেখিয়েছিলেন স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, স্বাধীনতা মানে আত্মমর্যাদা। আজ সেই আত্মমর্যাদার দাবিতে আমরা দাঁড়িয়েছি। তোমাদের মিডিয়া আমাদের বিকৃত করুক, তোমাদের সরকার আমাদের নিষেধাজ্ঞা দিক, তোমাদের সংস্থা আমাদের বয়কট করুক, আমরা ভয় পাই না। আমরা জানি পরিবর্তন কখনো সহজে আসে না। আমরা জানি স্বাধীনতার পথে কাঁটা থাকে, কিন্তু আমরা হাঁটবো, আমরা রক্ত দেব যদি লাগে, আমরা পড়বো, আমরা উঠব। কারণ একদিন আমাদের সন্তানেরা এই পৃথিবীকে বলবে তারা দাঁড়িয়েছিল যখন সবাই মাথা নিচু করেছিল, তারা প্রশ্ন করেছিল যখন সবাই চুপ ছিল, তারা লড়েছিল যখন বাকি বিশ্ব আত্মসমর্পণ করেছিল। আমি ইব্রাহিম ট্রাওরে, আমি আফ্রিকান সন্তান, আমি আমার পূর্বপুরুষদের উত্তরসূরি।